অনুবাকি শুনছ? ভালোবাসি। এ সময় কাঙ্ক্ষিত এই কথাটা শোনা মাত্রই খা খা করে উঠল কান দুটো, যেন জ্বলন্ত আগুনের শিখা ঠেলে দিয়েছে কান দুটোতে। মূর্তির ন্যায় স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলাম। নোনা জলের স্রোতে ঝাপসা হয়ে আসা দৃষ্টিতে তাকিয়ে রইলাম সামনের দিকে। মূর্তির ন্যায় স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলাম। নোনা জলের স্রোতে ঝাপসা হয়ে আসা দৃষ্টিতে তাকিয়ে রইলাম সামনের মানুষটার দিকে। ঠোঁটের কোণে মন করা হাসির রেখা টেনে দাঁড়িয়ে আছে সাদাব। চোখ দুটোতে তার অসীম মুগ্ধতা। হাসি মুখে এগিয়ে এলো সে। আমাকে নিরুত্তর নিশ্চুপ দাঁড়িয়ে থাকতে দেখে খানিকটা ঝুঁকে মুখোমুখি হলো। আমার ডান গালে হালকা টান দিয়ে অত্যন্ত নরম গলায় বলল, কি হলো অনুপাখি? বিশ্বাস হচ্ছে না আমি এসেছি? সাদাবের স্পর্শে পুরো শরীর অস্বাভাবিকভাবে কেঁপে উঠল। তার ছোঁয়া কাটার মতো বিঁধল গায়ে। মস্তিষ্কের পুরোটা জায়গায় এলোমেলো হয়ে ছুটতে লাগলো একটাই কথা, আমাকে স্পর্শ করা তারা উচিত হয়নি, মোটেও উচিত হয়নি। অনুচিত, ভীষণ অনুচিত এই স্পর্শ। আমি ধ্রুবর স্ত্রী, ধ্রুব হাসানের স্ত্রী আমি। আমাকে স্পর্শ করার অধিকার সাদাফের নেই, একদমই নেই। এই যে, কোথায় হারিয়ে গেলে? সাদাব আবারও গালে টান দিয়ে ভ্রু নাচিয়ে প্রশ্ন করে। সাদাবের কণ্ঠে আমার হুঁশ ফিরল। সচল হলো আমার মস্তিষ্ক। তৎক্ষণাৎ সাদাবের হাত এক ঝটকায় সরিয়ে দিয়ে দু এক পা পিছিয়ে গেলাম। তীক্ষ্ণ চোখে তাকালাম তার দিকে। আকাশসম অভিমান আর রাগের নিচে চাপা পড়ে গেল আমার কণ্ঠস্বর। এতদিন ধরে জমিয়ে রাখা সকল কথা হঠাৎ করে যেন স্মৃতির পাতা থেকে মুছে গেল। ভুলে গেলাম আমি সব কিছু। সাদাব দু হাত উঁচু করে রসিকতার ভঙ্গিতে বলল, ওকে ধরবো না তোমার গাল? রাগে তো দেখছি একদম আইটেম বম হয়ে আছো। একটা প্রবাদ শুনেছ নিশ্চয়ই, যাহার মস্তিষ্কে রাগের পাহাড় তাহার মস্তিষ্কেই ভালোবাসার সঙ্গ। তবে যাই হোক, রাগলে তোমাকে ভীষণ কিউট লাগে, বিশেষ করে তোমার টমেটোর মতো গালগুলো। আমি এবারও চুপ করে রইলাম। সাদাবকে বলার মতো কোনো ভাষা খুঁজে পেলাম না। মস্তিষ্কে ঘুরছে হাজারো কথা, তবে সব কিছুই এলোমেলো, দলা পাকানো। সাদাব হাত নামিয়ে পকেটে গুজে দিল। নিখুঁত চোখে আমার দিকে চেয়ে রইল কিছুক্ষণ। কণ্ঠে কিঞ্চিৎ বিষয় নিয়ে বলল, কি ব্যাপার? তোমাকে আজ একটু ভিন্ন লাগছে, একটু ভিন্ন রকম সুন্দর লাগছে। আগের থেকেও যেন দ্বিগুণ সুন্দর হয়ে গেছো। তবে শুকিয়ে গেছে অনেকটা, চোখের নিচে কালিও পড়েছে। আচ্ছা, তুমি কি অসুস্থ? ঠোঁটগুলো কেমন ফ্যাকাশে শুকনো লাগছে। তোমাকে দেখেই কেমন জ্বর জ্বর ভাব লাগছে। জ্বর এসেছিল নাকি? আমি কি তোমার কপালে হাত রাখতে পারি অনুপাখি? সাদাপের কথায় তিক্ততায় থিতিয়ে গেল মন। বিস্মিত হলাম বেশ খানিকটা। সামান্য একটু সময়েই সব কিছু এতটা নিখুঁতভাবে পর্যবেক্ষণ কিভাবে করলো সাদাপ? আগেও কি এভাবে সব কিছু খেয়াল করেছিল? মনে পড়ছে না। হাতে চেপে রাখা ফোনটা তীক্ষ্ণ সুরে বেজে উঠল। ব্যাঘাত ঘটালো আমার ভাবনায়। ফোনটা চোখের সামনে তুলে আনতেই কিছুক্ষণের জন্য থমকে গেলাম। চোখ জোড়াই স্থির হলো ফোনের স্ক্রিনে ভেসে ওঠা তুলতুলের আব্বু লেখাটার দিকে। নির্জীবের মতোই আমি ফোন রিসিভ করে কানের কাছে ধরলাম। সঙ্গে সঙ্গেই ধ্রুবর নির্লিপ্ত কণ্ঠস্বর শোনা গেল, তুলতুলের আম্মু, আমি গেটের কাছে গাড়িতে আপনার জন্য অপেক্ষা করছি, তাড়াতাড়ি চলে আসুন। আমার গলার স্বর ফুটল। অস্ফুট স্বরে ছোট্ট করে বললাম, হ্যাঁ আমি আসছি। ফোনে রেখে দেওয়া মাত্রই সাদাপ মন খারাপ করে উদাসীন গলায় বলল, চলে যাবে? আর কিছুক্ষণ থাকলে হয় না পাখি? আমার সাথে তো একটুও কথা বললে না। ভালোবাসি বললাম, তাও কিছু বললে না। এত অভিমান কেন তোমার? আরও সময় লাগবে অভিমান ভাঙতে? আমি নিজেকে যথাসাধ্য গম্ভীর করে নিলাম। ফোনটা ব্যাগে রেখে ভারী কণ্ঠে বললাম, আমি তোমাকে জাস্ট একটা কথাই বলবো, আমার বিয়ে হয়ে গেছে। তুমি আমার কাছে এসো না। কথাটা বলে আর এক মুহূর্ত অপেক্ষা করলাম না, বোঝার চেষ্টা করলাম না সাদাবের ভাবভঙ্গি। আশেপাশে সব কিছু উপেক্ষা করে নির্বিকার ভঙ্গিতে হেঁটে চললাম আমার সঠিক গন্তব্যের উদ্দেশ্যে। ভার্সিটি থেকে বের হতেই রাস্তায় ডান পাশে গাড়ি দাঁড় করানো দেখলাম। ধ্রুব আমাকে দেখা মাত্রই জানালা দিয়ে হাত বের করে নাড়লেন। আমি এগিয়ে গেলাম। গাড়ির কাছে এসে নিজ শব্দে সামনের সিটে বসলাম। ধ্রুব আমার দিকে ঝুঁকে এলেন। ব্যস্ত ভঙ্গিতে আমার কপালে হাত রেখে জিজ্ঞেস করলেন, জ্বর আছে এখনও? আমি বরাবরের মতোই তার স্পর্শ পেয়ে স্তব্ধ হয়ে গেলাম। পর মুহূর্তে নিজেকে সামলিয়ে নিয়ে ইতস্তত করে বললাম, আমি ঠিক আছি, এখন জ্বর নেই।
জ্বর নেই তাহলে মুখ এমন ফ্যাকাশে বিবর্ণ হয়ে আছে কেন? দুবের প্রশ্নে আমি নিরুত্তর, হতাশ মুখ নিয়ে বসে রইলাম। আমার মনে হলো ধ্রুব বুঝবে আমার পরিস্থিতি, আমার নিশ্চুপ থাকার কারণ। ঠিক তাই হলো। ধ্রুব আর কোনো কথা বাড়ালো না। সে হয়তো বুঝেছে এই নিয়ে কোনো প্রশ্ন করা ঠিক হবে না। আমাকে চুপ থাকতে দেওয়া এখন শ্রেয়। মানুষটা সব কিছুই বুঝতে পারে, সব কিছুরই খেয়াল রাখে সে। বাসার সামনে এসে গাড়ি থেকে নামতেই ধ্রুব গম্ভীর কণ্ঠে বললেন, জ্বর কমেছে, আবার যেন ঘাড়ে ভূত চেপে না বসে। তাহলে আবার সত্যি চর দিয়ে সেই ভূত নামাবো। ধ্রুব আমার কোনো কথার অপেক্ষা না করেই গাড়ি নিয়ে চলে গেলেন। আমি স্থির চেয়ে রইলাম তার যাওয়ার পথে। ওনার কথার মানে কি হুমকি ছিল নাকি কেয়ার, ঠিক বুঝতে পারলাম না। ছোট্ট করে একটা তপ্ত শ্বাস ফেলে বাসায় চলে আসলাম। রুমে ব্যাগ রেখেই চলে গেলাম মণিমার রুমে। মাত্রই ওয়াশরুম থেকে বের হলেন তুলতুলকে কোলে নিয়ে। আমাকে দেখে মণিমা ক্লান্তি মাখা স্বরে বললেন, অনু, তুই কি কাল আমার সাথে একটু মার্কেটে যেতে পারবি? ইদানিং প্রচণ্ড গরম পড়েছে, তুলতুলের জন্য হালকা পাতলা কিছু জামা কিনতে হবে। ওরা বাপ ছেলে নাকি কাল অফিসের কাছে খুব বিজি থাকবে, সময় হবে না ওনাদের। আমি বিছানায় বসে তুলতুলের ভেজা শরীর মুছতে মুছতে বললাম, এ নিয়ে তুমি চিন্তা করো না মণিমা, কাল যখন যাবে আমাকে বলে দিও, আমি রেডি হয়ে থাকবো। রাত প্রায় 10টা। বারান্দার আবছায়া আলোয় দাঁড়িয়ে আছি, এলোমেলো একটা মস্তিষ্ক আর বিষণ্ণতায় ঘেরা মন নিয়ে। ধ্রুব রুমে ল্যাপটপ নিয়ে ব্যস্ত। তুলতুল মেয়েটা ঘুমিয়ে পড়েছে। মেয়েটা ঘুমিয়ে থাকলেই সব ফাঁকা ফাঁকা লাগে। মস্তিষ্কে তখন হানা দেয় পুরনো সব কথা, বিষাদে ছেয়ে যায় চারপাশ। সব কিছুতেই তখন থাকে বিষণ্ণতা। নিন। আমি ঘাড় বাঁকিয়ে পাশে তাকাতেই ধ্রুব আমার দিকে কফির মগ বাড়িয়ে দিলেন। আমি মলিন হেসে কফির মগ হাতে নিলাম। আবারও দৃষ্টি দিলাম অন্ধকারাচ্ছন্ন আকাশের দিকে। নীরবতায় কেটে গেল মিনিট 5 সময়। নিস্তব্ধতা ভেঙে ধ্রুব স্বাভাবিকভাবে বললেন, আপনাকে একটা প্রশ্ন করেছিলাম, কিন্তু সেদিন সময় উত্তর পাইনি। আমি জিজ্ঞাসক দৃষ্টি ধ্রুবর দিকে চাইলাম। ধ্রুব বুঝলেন আমার দৃষ্টির মানে। আমার দিক থেকে চোখ ফিরিয়ে নিয়ে বললেন, আপনার প্রাক্তন এসে সব কিছু ঠিক করে দিলে আপনি তার কাছে ফিরে যাবেন? তপ্ত শ্বাস ফেললাম। কফির মগ শেষ চুমুক দিয়ে বাকিটুকু রেখে দিলাম টেবিল উপরে। আবারও বারান্দার রেলিংয়ের হাত দিয়ে দাঁড়ালাম। ডান পাশের বেলি গাছটায় দৃষ্টি স্থির করে সম্পূর্ণ ভিন্ন প্রসঙ্গে প্রশ্ন করলাম, আপনার এই বেলি গাছগুলোকে একদিনও ফুল ফোটাতে দেখলাম না, কিন্তু কেন? ধ্রুব আমার দিকে ঘুরে দাঁড়ালেন। হালকা হেসে স্বাভাবিক ভঙ্গিতে বলল, যত্ন করা হয়নি তাই। এ বাসায় শিফট করার পর নানান কাজ আর বিয়ে নিয়েই ব্যস্ত ছিলাম সবাই, এ কারণে আর গাছের সঠিক যত্ন নেওয়া হয়নি। তবে এখন যেহেতু আপনি আছেন, তাই আমার বেলি গাছের দায়িত্ব এখন থেকে আপনার। আমি ধ্রুবর কথার প্রতি উত্তরে মৃদু হাসলাম। আবারও দুজনেই ডুব দিলাম নীরবতার অতলে, গহ্বরে। এভাবেই হয়তো শেষ হবে আমাদের রাত, অনুভূতহীন ভালোবাসাহীন রাত। মার্কেটে মানুষের ভিড় আর হইচয়ে অস্থির হয়ে তুলতুল কেঁদে কেটে অস্থির করে ফেলেছে। হেঁচকে তুলে দম আটকানোর কান্না, কোনো কিছুতেই তার কান্না থামানো যাচ্ছে না। মণিমা এক পর্যায়ে হাল ছেড়ে দিলেন। তুলতুলকে আমার কোলে দিয়ে ক্লান্ত ভঙ্গিতে বললেন, মা তুই যা তো, ওকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আয়, আমি কেনাকাটা শেষ করে তোকে ফোন দেব। আমি মাথা নাড়িয়ে বেরিয়ে আসলাম। মার্কেটের বাহিরের ফাঁকা জায়গা তুলকে নিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করতেই তুলতুল থেমে গেল। ক্লান্ত হয়ে ঘাড় কাত করে শুয়ে রইল আমার কোলে। একটু পর পর বড় বড় শ্বাস নিচ্ছে। আমি ওর পিঠে হাত বুলিয়ে দিতে দিতে পায়চারি করছি। সূর্য ঢলে পড়েছে পশ্চিম আকাশে। রক্তিম বর্ণে রঙিন হচ্ছে পশ্চিম আকাশ। এখানে কি করছো অনু পাখি? সাদাপের কণ্ঠ শুনে চমকে পাশ ফিরে চাইলাম। আশ্চর্য, যার মুখোমুখি হতে চাচ্ছি না, বারবার তার কাছে এসেই কেন ধরা দিতে হয়? এসব কি কাকতালীয় ব্যাপার নাকি অন্য কিছু? কি হলো এভাবে ভূত দেখার মতো চোখ বড় বড় করে তাকিয়ে আছো কেন? আমি অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়ে বললাম, তুমি এখানে কি করছো? একটু কেনাকাটা করতে এসেছিলাম। এই কিউটি পাইটা কে? সাদাপ আমার দিকে এগিয়ে এসে তুলতুলের গাল টেনে দিল। তুলতুল মাথা তুলে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল সাদাপের দিকে। সাদাপ মুখের নানান রকম ভঙ্গিমা করে তুলতুলকে হাসানোর চেষ্টা করছে। তার চেষ্টা সফল হলো। তুলতুল খিলখিল করে হেসে উঠল সাদাপের দিকে চেয়ে। সাদাপ আমার দিকে চেয়ে মিষ্টি করে বলল,
বিয়ের পর আমাদের বাবু এমন হবে দেখে নিও, একদম তোমার মতো কিউটি পাই। আমি চোখ মুখ কঠিন করে শক্ত গলায় বললাম, আমাদের বিয়ে হবে না সাদাফ, আমার বিয়ে হয়ে গেছে, আর তুলতুল আমার মেয়ে। সাদাফ ঝঙ্কার তুলে হেসে উঠল। হাসতে হাসতে তার মুখ আর কান দুটো লাল হয়ে আসলো। কোনো রকম হাসি থামিয়ে এক প্রকার জোর করে তুলতুলকে আমার কাছ থেকে নিয়ে নেয়। তুলতুলের গালে শব্দ করে কয়েকটা চুমু খেয়ে বলল, এই কিউটি পায়ের নাম তাহলে তুলতুল? নামটা একদম ওর মতোই কিউট। আর হ্যাঁ, কি যেন বললে, ও তোমার মেয়ে? যদিও তোমার মতো দেখা যায়, তবে এটা আর একটু বিশ্বাসযোগ্য মনে হতো যদি আমি কয়েক বছরের জন্য বিদেশ যাত্রা করে ফিরতাম। তাহলে আমার বিয়ে হয়ে গেছে সাদাব, কেন বিশ্বাস করছো না? আমি দাঁতে দাঁত চেপে শক্ত গলায় বললাম। সাদাব ঠোঁট চেপে হাসি থামানোর চেষ্টা করছে। আমার রাগ দেখে যেন ভীষণ মজা পাচ্ছে সে। সাদাবের হাসি দেখে তরতর করে আমার মাথায় রাগ উঠে গেল। আমি আবারও রাগান্বিত কণ্ঠে বললাম, হাসি বন্ধ করো সাদাব। আমার কথা তোমার হাসির মনে হচ্ছে? আমি কি কৌতুক করছি তোমার সাথে? সাদাব হাসি থামালো, ঠোঁটে চাপা হাসি নিয়ে বলল, আচ্ছা আচ্ছা মানলাম তোমার বিয়ে হয়েছে, এটা তোমার মেয়ে। আর তোমার স্বামী? চল এবার বাসায় যাই। কথাটা বলেই সাদাব আবারও হাসা শুরু করলো। আমি জ্বলন্ত চোখে সাদাবের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। আচমকাই আমার ফোন বেজে উঠল। আমি তুলতুলকে সাদাবের কোল থেকে ছিনিয়ে নিয়ে হাঁটা শুরু করলাম। পেছন থেকে সাদাব হাসতে হাসতে বলল, আমি, তুমি আর তুলতুলকে নিয়ে আমাদেরও সুখের সংসার হবে অনুপাখি, খুব শীঘ্রই হবে। আমি থমকে দাঁড়ালাম। পেছন ফিরে দেখলাম সাদাবের প্রাণ উচ্ছল হাসি। এই প্রথম ঘৃণা করলাম আমি সাদাবকে। জীবনে প্রথম কাউকে ঘৃণা করলাম, সেটা আবার আমার ভালোবাসার মানুষকেই। ঘৃণার দৃষ্টিতে সাদাবের দিকে চেয়ে শক্ত গলায় বললাম, তুমি আজও সব কিছুতে হেয়ালি করছো সাদাফ। তোমার অবহেলা পেয়েও আমি সব সময়ের মতো ভালোবাসা নিয়ে তোমায় ফিরে আসার অপেক্ষা করতে পারিনি। শেষ দিনের কথাটা খুব হাস্যকরভাবে সত্যি হয়ে গেল সাদাব। তুমি ফিরে এসে আমাকে আর পাওনি। আমি এখন অন্য কারো অর্ধাঙ্গিনী। আমার বিয়ে হয়ে গেছে, এটা তোমাকে মানতেই হবে, আজ না হয় কাল। সত্যিটা তোমাকে মেনে নিতেই হবে, তেতো হলেও মানতে হবে, কষ্টের হলেও মানতেই হবে সাদাব। সাদাব তার হাসি থামিয়ে বিস্মিত হয়ে চেয়ে রইল আমার দিকে। কয়েক পায়ে এগিয়ে এসে কৌতূহল নিয়ে প্রশ্ন করলো, তুমি আমাকে সাহায্য করার জন্য এমনটা করছো, তাই না অনন্যা? আমি তার ছেলের ভঙ্গিতে হাসলাম। তুলতুলের দিকে এক ঝলক তাকিয়ে সহজ গলায় বললাম, তোমার আমার কখনো সুখের সংসার হবে না। তুলতুলের আব্বু কখনোই তা হতে দেবে না, আর তুলতুলের আম্মু কখনোই তুলতুলকেও ছাড়বে না। কথাটা বলেই চলে আসলাম মণিমার কাছে। তুলতুলকে মণিমার কোলে দিয়ে আড়ালে এসে কল করলাম সানিয়াকে। 2-3বার রিং বাজতেই কল রিসিভ হলো। সানিয়াকে কোনো কথা না বলতে দিয়েই আমি গম্ভীর মুখে বললাম, শোন সানি, সাদাব হয়তো তোর কাছে ফোন করবে। আমার বিয়ের কথা জিজ্ঞেস করলে তুই সরাসরি বলে দিবি আমার বিয়ে হয়ে গেছে। ও যেন এই সত্যটা মেনে নেয়, ব্যাস। ফোনের অপ্রান্ত থেকে সানিয়া বিরক্তি নিয়ে বলল, সাদাব ভাইকে এখনও বিশ্বাস করছে না তোর বিয়ের কথা? তোর কি মনে হয় সাদাব এত সহজে সব বিশ্বাস করবে? আবার পাল্টা প্রশ্নে সানিয়া হতাশ নিঃশ্বাস ফেলে নিম্নস্বরে বললে, আচ্ছা আমি বলে দেব। আর হ্যাঁ, তোর বউ সাজের কিছু ছবি আছে আমার কাছে, ওগুলো কি দেখাবো? তোর যা ভালো মনে হয়। আমি ভ্রুক্ষেপহীনভাবে কথাটা বলে ফোন রেখে দিলাম। দীর্ঘ শ্বাস ফেলে পা বাড়ালাম তুলতুলের উদ্দেশ্যে। মেয়েটা আবারও কান্নাকাটি শুরু করে দিয়েছে। কি না কে জানে। অপেক্ষা করার মতো বিরক্তিকর আর যন্ত্রণাদায়ক হয়তো কিছু নেই। আমার প্রথম অপেক্ষা করা শুরু হয়েছে সাদাবের জন্য। আমাদের সম্পর্কের 6 মাস চলছিল তখন। হঠাৎ করে একদিন সাদাব বলল সে তার বন্ধুদের সঙ্গে 3 দিনের জন্য কক্সবাজার যাবে। আমি রাজি হয়েছিলাম। তাকে খুব আকস্মিকভাবে খেয়াল করলাম। কক্সবাজার যাওয়ার পর সাদাব আমার সাথে পুরোপুরিভাবে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। ভয় পেয়েছিলাম খুব, কোনো দুর্ঘটনা হয়েছিল ভেবেই আতকে উঠেছিলাম বারবার। ভয়ে কাটিয়েছিলাম 3 দিন। নির্দিষ্ট সময়ে সাদাব ফিরেছিল। সে ছিল স্বাভাবিক, যেন কিছুই হয়নি। যোগাযোগ বিচ্ছিন্ন করাটাও স্বাভাবিক। আমাকে ফোন দিয়ে নিজের খোঁজ খবর না জানানো বেশ স্বাভাবিক। এর কারণ জানতে চাইলে সহজ জবাব দেয়, ঘুরতে গিয়েছিলাম, তাই শুধু প্রকৃতিকেই অনুভব করতে চেয়েছি। এ কারণে ফোন বন্ধ করে রেখেছিলাম। আমি রাগ করেছিলাম, তারপর আবারও সব স্বাভাবিক। এরপর থেকে 2-1 মাস পর পর তার ট্যুর দেওয়াই ছিল নিয়ম। যোগাযোগও বরাবরের মতোই ছিল বিচ্ছিন্ন। আস্তে আস্তে তার ট্যুর দেওয়ার সময় দীর্ঘ হতে লাগলো। 3 থেকে 5 দিন, 5 থেকে সপ্তাহখানিক, এভাবে আমার অপেক্ষার প্রহর গোনা শুরু হয়।
আজও অপেক্ষা করছি, তবে সাদাপ নয়, ভিন্ন মানুষের জন্য, ধ্রুবর জন্য। সকাল সকাল বেরিয়েছে আব্বুর সাথে অফিসের কাজে। আব্বু সন্ধ্যা হতেই ফিরে এসেছে, তবে ধ্রুবর এখনও ফিরেনি। কলিং বেলের শব্দেই আমার ভাবনায় ব্যাঘাত ঘটানো। সোফা থেকে উঠে দেয়াল ঘড়িতে সময় দেখলাম 12:15। আমি ছোট্ট করে একটা শ্বাস ফেলে দরজার দিকে এগিয়ে গেলাম। দরজা খুলতে ধ্রুব খানিকটা উৎকণ্ঠিত হয়ে বলল, সরি, অনেক দেরি হয়ে গেল। আসলে অফিসে। ধ্রুবকে মাঝপথে থামিয়ে দিয়ে আমি শান্ত গলায় বললাম, সমস্যা নেই, আমি আপনার কাছে কোনো কৈফিয়ত চাইব না। আমি যথাসম্ভব আপনার শর্তগুলো মেনে চলার চেষ্টা করব। আমার কথা শুনে ধ্রুব অদ্ভুত চোখে তাকিয়ে রইল। হয়তো কিছু বলতে চাচ্ছে, তবে পারছে না। ধ্রুব হতাশ হয়ে আর কোনো কথা না বাড়িয়ে থমথমে পায়ে রুমে চলে যায়। ফ্রেশ হয়ে খাবার টেবিলে খাওয়ার মাঝে হঠাৎ করে বলল, সেদিন আমি ওভাবে কথাগুলো বলতে চাইনি। আমার কথায় আপনি কিছু মনে করলে আমি সরি। আমি গ্লাসে পানি ঢেলে ধ্রুবর দিকে এগিয়ে দিয়ে স্বাভাবিকভাবে বললাম, আমি কিছু মনে করিনি। আপনি আপনার মতো থাকবেন, এটাই আমাদের মাঝে শর্ত ছিল। তাই আপনাকে কোনো কিছু নিয়ে আমাকে কৈফিয়ত দেওয়ার প্রয়োজন নেই। ধ্রুব নিশ্চুপ। খাবার শেষ করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, সকালে দেরি করে ঘুম থেকে উঠব, তাই কাল ড্রাইভার আপাকে আপনাকে ভার্সিটি পৌঁছে দিবে। আমি মাথা নাড়িয়ে আচ্ছা ঠিক আছে বলতেই ধ্রুব ঘুমে ঢলতে ঢলতে রুমে যায়। ক্লাসের মাঝে রাফিন ভাই আমাকে ক্লাস থেকে ডেকে আনে। মাঠের এক পাশে সাদাবকে আঙুলের ইশারায় দেখিয়ে দিয়ে তিনি নিজ শব্দে চলে যান। আমি গম্ভীর পায়ে সাদাবের কাছে এসে জিজ্ঞেস করলাম, তুমি আবারও এখানে কেন এসেছো সাদাব? আমার প্রশ্নে সাদাবের কোনো ভাবান্তর হলো না। শূন্য দৃষ্টিতে স্থির তাকিয়ে রইল আমার চোখের দিকে। তার চাহনিতে কোনো পরিবর্তন হলো না। শূন্য দৃষ্টিতেই তাকিয়ে থেকে নির্লিপ্ত কণ্ঠে বললাম, আমি খোঁজ নিয়েছি, সবাই বলেছে তোমার বিয়ে হয়ে গেছে। তোমার বউ সাজের ছবি দেখিয়েছে। আমি অন্য কারো কথা কিংবা কোনো ছবি কিছুই বিশ্বাস করি না। আমি শুধু তোমার মুখে সত্যিটা শুনতে চাই অনন্যা। তুমি যা শুনেছো সবটাই সত্যি। আমি তোমাকে আগে অনেকবার বলেছি আমার বিয়ে হয়ে গেছে। কেন বিশ্বাস করছো না আমার কথা? আমার সহজ প্রতি উত্তরে সাদাব খানিকটা হাসার চেষ্টা করলো। আমার কাছে এসে আমার হাত ধরে জোরালো কণ্ঠে বলল, তুমি মজা করছো তাই না অনু পাখি? আমি খুব সাবধানে সাদাবের কাছ থেকে নিজের হাত ছাড়িয়ে নিলাম। 2 পা পিছিয়ে এসে তপ্ত শ্বাস ফেললাম। সাদাবের দিকে তাকাতেই হতভম্ব হলাম আমি। তার চোখ দুটো ছলছল করছে, মুখটাও কেমন মলিন হয়ে আছে, হয়তো দোটানায় পড়ে গেছে। আমার বিয়ের কথা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে, তবে তার মন হয়তো বিশ্বাস করতে চাচ্ছে না এই কথা। আমি মজা করছি না সাদাব, আমার বিয়ে হয়ে গেছে আর আমি এখন অন্য একজনের ওয়াইফ। এটা তোমার বিশ্বাস করতেই হবে। তুমি চলে যাওয়ার 20 দিন পরেই আমার বিয়ে হয়। আমি তোমার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছি, কিন্তু প্রতিবারে এবারও ব্যর্থ হয়েছি। আমি তাচ্ছিল্যের সুরে কথাগুলো বলে হালকা হাসলাম। সাদাবের চল শক্ত হলো। মুহূর্তে পরিবর্তন হয়ে এলো তার মুখের ভঙ্গিমা। গম্ভীর থেকে গম্ভীরতম হলো তার চাহনি। দাঁতে দাঁত চেপে শক্ত গলায় বলল, বিয়ে হয়ে গেছে তোমার, অন্য কারো ওয়াইফ তুমি। এতটা সহজে বলে দিলে এসব? যাকে তাকে বিয়ে করে নেবে? বিয়েটা কি তোমার কাছে ছেলে খেলা মনে হচ্ছে অনন্যা? ছেলে খেলা তো আমাদের সম্পর্কটা ছিল তোমার কাছে। দিনের পর দিন অবহেলা করেছ, ছন্নছাড়া ভাব নিয়ে আমার কাছে থেকেছ কয়েকটা বছর। আমার অনুভূতি, আমার অভিমান, অভিযোগ, রাগ, কোনো কিছুরই গুরুত্ব তোমার কাছে ছিল না। ছেড়ে দিয়েছ আমাকে আমার মতো একা। একটাবার খোঁজ নিয়ে দেখোনি আমি কিভাবে তোমার জন্য অপেক্ষা করেছি, কিভাবে অভিমানগুলোকে নিজের মনে চাপা দিয়ে থেকেছি এতটা দিন। সাদাব কিছুটা সময় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। পকেট থেকে ফোন বের করে আমার বউ সাজের ছবি আমার দিকে তুলে ধরে। ভীষণ শান্ত গলায় বলে, তুমি বউ সাজেছ অন্য কারোর জন্য। এই লাল শাড়ি, সাজগোজ, সব কিছু অন্য কারোর জন্য। এতটাই অভিমান ছিল যে একেবারে অন্য কারোর সাথে নিজের জীবন জড়িয়ে নিলে। এতটাই রাগ ছিল আমার উপর যে এত বড় শাস্তি দিলে আমাকে। আমার জন্য কি আর একটু অপেক্ষা করা যেত না অনন্যা? সাদা প্লাস্টের কথাটা হুঙ্কার দিয়ে বলি ফোনটাকে মাটিতে আছাড় মারে। চোখের পলকে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল ফোন। রক্তিম হয়ে এলো সাদাপের চোখ দুটো। আজ প্রথম সাদাপের এমন রূপ দেখেছি। তার হাসি খুশি মুখের পেছনে এতটা রাগ লুকিয়ে আছে, আগে কখনোই তা প্রকাশ পায়নি। আমি অপ্রস্তুত হয়ে খানিকটা দূরে সরে গেলাম। ভয় জড়ানো দৃষ্টিতে তাকালাম সাদাপের রাগান্বিত চেহারার দিকে।
আশেপাশের দু একজন স্টুডেন্ট কৌতূহলী হয়ে তাকিয়ে আছে আমাদের দিকে। সাদাব চোখ বন্ধ করে কিরমিরিয়ে বলল, আমার সামনে থেকে যাও অনন্যা। আমি চাই না রাগের মাথায় আমি তোমাকে আঘাত করি। আমি চাই না এই মুহূর্তে তুমি আমার সামনে থাকো। অনন্যা, ক্লাসে যাও বলছি। সাদাপের ধমকে আমি কেঁপে উঠলাম। ভয় এলোমেলো ভাবে পা ফেলে ফিরে আসলাম ক্লাসে। সাদাপের এমন রূপ দেখে আমার পুরো শরীর অসাড় হয়ে আসছে ধীরে ধীরে। কিভাবে সামলাবো আমি সব কিছু? হতভম্ব হয়ে হাঁটতে লাগলাম। ক্লাসে এসে আবারও সানিয়ার পাশে মূর্তির মতো বসে রইলাম। সানিয়া নানা রকম প্রশ্ন করেছে, তবে তার উত্তর দেওয়ার ক্ষমতা আমার নেই। গলার স্বর আটকে গেছে। এভাবে নিস্তব্ধ হয়ে কাটিয়ে দিলাম 1 ঘন্টা। ক্লাস শেষ। খানিকটা ভয় নিয়ে বের হলাম। সাদাব এখনও মাঠে আছে কিনা ভেবেই চিন্তায় অস্থির হয়ে পড়ল মস্তিষ্ক। সাদাবের এমন ভয়ঙ্কর রাগ দেখার পর যেন আত্মা শুকিয়ে গেছে আমার। ভার্সিটির মাঠে সাদাবকে না দেখে মনে মনে কিছুটা স্বস্তি ফিরে পেলাম। তবে এই স্বস্তিবোধ বেশিক্ষণ টিকল না। বড়সড় একটা ধাক্কা খেলাম ভার্সিটির গেট থেকে বের হয়ে। বিস্ফোরিত চোখে তাকিয়ে রইলাম সামনের দিকে। দু চোখে বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছে। পরপর চোখের পলক ফেলে আবার দৃষ্টি স্থির করলাম সেদিকে। না, এটা কল্পনা না, আমি সত্যি দেখছি। ধ্রুব সাদাবের সাথে কোলাকুলি করছে। ভীষণ হাসি তাদের দুজনের মুখ। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেলাম আমি। কোনো কিছুই বুঝে উঠতে পারলাম না। সাদাবের সাথে ধ্রুবর কী সম্পর্ক? ধ্রুব কি সাদাবকে চেনে? আর ধ্রুব হাসি মুখে এবার কেন কোলাকুলি করছে সাদাবের সাথে? একের পর এক ধাক্কা খেয়ে নিজেকে সামলাতে সময় লাগলো মিনিট খানিক। সাদাবের ভয়ঙ্কর রাগের রূপ হজম করার আগেই এখন আবার আরেক নতুন চমক। আজ বোধহয় সবাই আমাকে চমকে দিতেই মারার প্ল্যান করেছে। মাথার মধ্যে ভনভন করে ঘুরে যাচ্ছে হাজারো প্রশ্ন। ধ্রুব কেন হাসি মুখে জড়িয়ে ধরলেন সাদাবকে? আর সাদাব এবার স্বাভাবিক আছে কি করে? অতীতকে পিছু ছাড়তে যাচ্ছি, তাহলে কেন অতীত এসে আমার বর্তমানে মিলে যাচ্ছে? এসব অতীত আর বর্তমানের মাঝে যেন পিষে যাচ্ছে আমি। অসহায় হয়ে পড়েছি পরিস্থিতির কাছে। কে উদ্ধার করবে আমাকে এই দোটানার মধ্য থেকে? তুলতুলির আম্মু, এদিকে আসো। সাদাপের পাশ থেকেই ধ্রুব আমাকে দেখে হাত নাড়িয়ে ডাকলো। স্তব্ধ হয়ে তাকিয়ে আছে সেদিকে। সাদাপের দৃষ্টি আমার মাঝে নিবদ্ধ, সেটাও বুঝতে পারছি স্পষ্ট। ধ্রুব আবারও আমাকে ডাকলো। আর কোনো উপায় না পেয়ে আমি থমথমে পায়ে ধ্রুবর দিকে এগিয়ে যেতে লাগলাম। ধ্রুবর তর সইল না। সে নিজেই দ্রুত পায়ে এগিয়ে আসে আমার দিকে। আমার হাত ধরে টেনে নিয়ে যায় সাদাপের কাছে। সাদাপের সামনে দাঁড় করিয়ে আমাকে এক হাতে আলতো করে জড়িয়ে ধরলেন তিনি। আমি যেন আরও স্তম্ভিত হয়ে গেলাম। বরফের নিয়ে জমে গেলাম আমি। তবে ধ্রুব বেশ আনন্দিত গলায় বললেন, এই হলো আমার ওয়াইফ অনন্যা। কিছুদিন আগেই আমাদের বিয়ে হয়েছে। সাদাব তাকিয়ে আছে নিষ্পলক। তার চেহারাতে স্পষ্ট প্রকাশ পাচ্ছে তার চমকিত ভাব। আমাকে হয়তো এখানে আশা করেনি, হয়তো কল্পনাও করেনি অন্য পুরুষের বাহুতে দেখবে নিজের অনুপাখিকে। এমনটা না ভাবারই কথা। এতটা বছর ভালোবাসার সম্পর্ক ছিল আমাদের মাঝে, আর এখন কি না আমি অন্য কারো স্ত্রী? ধ্রুব আবারও বেশ উৎসাহ নিয়ে আমার উদ্দেশ্যে বললেন, ওর নাম সাদাফ। আমি লাস্ট ইয়ার ট্যুরে খাগড়াছড়ি গিয়েছিলাম, সেখানে ওর সাথে পরিচয়। সপ্তাহখানেক একসাথে ঘুরে বেরিয়েছি আমরা। খুব ভালো বন্ডিং হয় আমাদের মধ্যে। আমি অবাক হলাম, তার চেয়েও বেশি হলো রাগ। ইচ্ছে করছে দুজনকে একসাথে সারা জীবনের ট্যুরে পাঠিয়ে দিই। ট্যুর করে এরা দুজন আমাকে পাগল বানিয়ে ফেলবে হয়তো। ধ্রুব আমাকে অস্বস্তিতে মিইয়ে যেতে দেখে বললেন, তোমার কি শরীর খারাপ লাগছে তুলতুলির আম্মু? আমি রোবটের মতো ডানে পায়ে বায়ে মাথা নাড়ালাম। সাদাব মুখ খুলল। তার চমকিত ভাব চাপা দিয়ে ক্ষীণ স্বরে প্রশ্ন করে, কিছুদিন আগে বিয়ে হলো, অথচ এখনই তুলতুলির আম্মু মানে? ধ্রুব তার সহজ সরল হাসি দিয়ে বললেন, পূর্ণতার ডাক নাম তুলতুল। পূর্ণতার কথা তো বলেছিলাম তোমাকে। সাদাব নিম্নস্বরে আনমনা হয়ে ও আচ্ছা বলে আবারও চুপ করে রইল। ধ্রুব ফের আমার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বললেন, আমার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে সাদাবকে বললেন, আচ্ছা আচ্ছাই, তুতুলের আম্মু ধুলাবালিতে বেশিক্ষণ থাকতে পারে না, অ্যালার্জির প্রবলেম হয়। তোমার সাথে অন্য কোনো একদিন সময় করে আড্ডা দেব। আজ আসি। সাদাব মাথা নাড়িয়ে সম্মতি জানাতে ধ্রুব আমাকে গাড়িতে বসিয়ে দেয়। উনি নিজেও ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিলেন। সাদাব অপলক তাকিয়ে আছে আমার দিকে। কয়েক সেকেন্ডের মাঝেই চোখের আড়াল হয়ে গেল সাদাবের অস্তিত্ব। অনেকটাই দূরে চলে আসলাম সাদাবের কাছ থেকে। চুপচাপ
জানালার দিকে বাহিরে তাকিয়ে বসে রইলাম। মনে মনে ভাবতে লাগলাম, ধ্রুব সাদাবের আসল পরিচয় পেলে কেমন রিয়্যাক্ট করবেন। তাদের বন্ধুত্ব নিশ্চয়ই থাকবে না। ধ্রুবকে এখন বলা উচিত সাদাব আমার প্রাক্তন, যাকে তিনি সহ্য করতে পারেন না। আচ্ছা, পরে যদি সাদাবের কাছ থেকে সত্যটা জেনে যায়, তখন কি তিনি আমাকে ভুল বুঝবেন? এসব কোনো প্রশ্নের উত্তর আমার জানা নেই। বেশ খানিকটা সময় পার পর ধ্রুব নীরবতা ভেঙে স্বাভাবিক ভঙ্গিতে বললেন, কি ব্যাপার, আপনি এত চুপচাপ কেন আজ? ধ্রুবর কথা শুনে আমার রাগ হলো। মনে পড়ে গেল তার ট্যুরে যাওয়ার কথা। আমি ক্ষিপ্ত গলায় তাকে প্রশ্ন করলাম, আপনি ট্যুরে যান? হ্যাঁ, যাই তো। ধ্রুব নির্লিপ্ত জবাবে আমার রাগ তরতর করে মাথায় উঠে যায়। যে আমি কখনো রাগ প্রকাশ করতাম না, আজ সে আমিটাই ধ্রুবর সামান্য কথাতেই রাগ প্রকাশ করছি। আমার অধিকার নেই জেনেও আমি অনুচিত কথা বলে ফেললাম মুখ ফসকে। আপনি আর কখনো এসব ট্যুরে ফুরে যাবেন না বলে দিচ্ছি। আমার এসব মোটেও ভালো লাগে না, অসহ্য লাগে ভীষণ। কথাগুলো বলে আমি থমকে গেলাম। আমি ধ্রুবর শর্তের বিরুদ্ধে গিয়ে তার লাইফে হস্তক্ষেপ করছি, এ কথা মনে পড়তে নিজের ভুলের জন্য অনুশোচনা হলো। ধ্রুব হাসলেন অমায়িক ভঙ্গিতে, সামনের দিকে দৃষ্টি রেখে শান্ত গলায় বললেন, বউ বাচ্চা নিয়ে গেলে নিশ্চয়ই কোনো সমস্যা হবে না, তাই না? আমি চুপ করে রইলাম। তার কথার প্রতি উত্তরে টু শব্দটিও করলাম না। তবে ধ্রুব মুচকি হাসি আমার দৃষ্টির আড়াল হলো না। কেন হাসছেন তিনি, তার কারণ বুঝতে পারলাম না। অনু, তুলতুলকে আমার কাছে দে, আমি ওকে খাওয়াচ্ছি। তুই বরং ধ্রুবর সাথে খেয়ে নে, অনেক রাত হয়ে যাচ্ছে। আমি তুলতুলের মুখে খাবার দিয়ে মণিমাকে বললাম, এখন আমার খিদে নেই মণিমা, তুমি এখন খেয়ে নাও, আমি আজ খাবো না। মণি কিছুটা সময় চুপ থেকে শাসনের সুরে বললেন, দুপুরেও তো ঠিক মতো খেলি না। খাওয়া দাওয়া নিয়ে হেয়ালি আমার একদম পছন্দ না অনু। তুলতুলকে খাওয়ানো শেষ হলে তুই আমার সাথে খাবি। আমি মলিন মুখে মণিমার দিকে চেয়ে হতাশ নিঃশ্বাস ফেললাম। আর চোখে পাশে তাকিয়ে ধ্রুবর চাপা হাসি দেখে আমার গা জ্বলে গেল। মণিমা আমাকে বকা দিলেই যেন উনি সবচেয়ে বেশি খুশি হন। ধ্রুব এখনও ঠোঁট চেপে হাসছেন, হয়তো আমার তাকিয়ে থাকা দেখেই আরও বেশি করে রাগাতে চাচ্ছেন। আমি ওনার হাসি পাত্তা না দিয়ে চোখ ফিরিয়ে নিই। তুলতুলের মুখে আবারও খাবার তুলে দিতেই তুলতুল তার সরু দাঁত দিয়ে আবার আঙুলে কামড় বসিয়ে দেয়। সাথে সাথে আমি মৃদু স্বরে আর্তনাদ করে হাত সরিয়ে নিলাম। ধ্রুবমণি, মণিমা আর আব্বু তিনজনের চমকে তাকালেন আমার দিকে। মণিমা আর আব্বু একসাথেই জিজ্ঞেস করলেন, কি রে, কি হলো? আমি আঙুলের দিকে তাকাতেই দেখলাম তুলতুলের দাঁতের ছাপ পড়ে গেছে। আমি হালকা হাসার চেষ্টা করে ক্ষীণ সুরে বললাম, তুলতুল কামড় দিয়েছে। হঠাৎই ধ্রুব ঝুঁকে এলেন আমার দিকে, আমার ডান হাত নেড়ে চেড়ে দেখতে লাগলেন। গম্ভীর মুখে তুলতুলের দিকে চেয়ে বললেন, তুলতুল পাখি, তোমাকে বলেছি না মাম্মাকে ব্যথা দেবে না? তুমি দিন দিন পচা হয়ে যাচ্ছ। এই যে দেখো, তোমার মাম্মাকে কামড় দিয়ে কী করে ফেলেছ। আমি ধ্রুবর হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে মণিমা আর আব্বুর দিকে লাজুক চোখে তাকাই। তাদের ঠোঁটের কোণে চাপা হাসি দেখে আরও লজ্জা পেলাম। ধ্রুব আঙুল উঁচু করে তুলতুলকে নানান কথা বলে শাসন করছেন। তুলতুলের দিকে চেয়ে দেখলাম মেয়েটা ঠোঁট উল্টে ফোপাচ্ছে, হয়তো এখনই কান্না করে দেবে মেয়েটা। বিরক্তিতে ভাঁজ পড়ল আমার কপালে। ধ্রুবর দিকে চেয়ে বিরক্তির স্বরে বললাম, আহ, বকছেন কেন মেয়েটাকে? ও বুঝে শুনে ব্যথা দিয়েছে নাকি? ধ্রুব সরু চোখে আমার দিকে তাকিয়ে বললেন, বকা দিচ্ছি না, বোঝাচ্ছি যেন আবারও কাউকে ব্যথা না দেয়। ধ্রুব আবার তুলতুলের দিকে তাকিয়ে শাসনের সুরে বললেন, আবারও কামড় দিলে মাম্মার হাতে খাওয়া বন্ধ করে দেব। আমার কথা মনে থাকে যেন তুলতুল পাখি। তুলতুল এবার ফোপাতে ফোপাতেই চিৎকার দিয়ে কেঁদে দিল। আমি তুলতুলের ভালো করে কোলে নিয়ে তার পিঠে হাত বুলিয়ে দিতে লাগলাম। জ্বলন্ত চোখে চাইলাম ধ্রুবর দিকে। ক্ষিপ্ত গলায় বললাম, আজব মানুষ তো আপনি, শুধু শুধু মেয়েটাকে কাঁদালেন। আমার কথা শেষ হতেই মণিমা তিক্ত গলায় বললেন, একদম বাপের মতো হয়েছে, যেমন বাপ তার তেম ছেলে। এই ফাজিল ছেলে একদমই আমার মতো হয়নি। আমি কোনো কালে ধ্রুবর মতো বেপরোয়া ছিলাম না। ধ্রুব তো তোমার মতো হয়েছে। তৎক্ষণাৎ আব্বু প্রতিবাদ করলেন মণিমার কথায়। আব্বুর প্রতিবাদে তেতে উঠলেন মণিমা। রাগান্বিত হয়ে বললেন, একদম বাজে বাজে বলবেন না ধ্রুবর বাবা। ধ্রুব হুবহু আপনার মতো হয়েছে, মনে নেই? ধ্রুব ছোটবেলায় খেলনার গাড়ি দিয়ে আমার মাথায় বাড়ি দিয়েছিল বলে ওর পেটে থাপ্পড় দিয়ে 5 আঙুলের 5 ছাপ বসিয়ে দিয়েছিলেন। ধ্রুব এতটা সময় নিশ্চুপ থাকলো। এবার বিস্ফোরিত চোখে তাকায় আব্বুর দিকে। খানিকক্ষণ স্থির থেকে তীক্ষ্ণ গলায় জিজ্ঞেস করলেন,
আব্বু, মা কি সত্যিই বলছে তুমি আমাকে মেরেছিলে? আব্বু হকচকিয়ে গেলেন। মণিমার কথাই সত্যি, সেটা তার মুখ দেখে বোঝা যাচ্ছে। আমি বকার মতো বসে তাদের তর্ক করা দেখছি। তুলতুলু এখন কান্না থামিয়ে তাদের কাণ্ড কারখানা দেখছে। আমি দীর্ঘশ্বাস ফেলে তুলতুলকে খাওয়ানো শুরু করলাম। যাকে নিয়ে ঝগড়া শুরু তার দিকে এনাদের খেয়াল নেই। কি অদ্ভুত মানুষ! একজন আরেকজনের সাথে যেন সাপে নেউলে সম্পর্ক। ঝগড়া আর ধমকা ধমকির মাঝেই যেন এনারা একজন আরেকজনের প্রতি ভালোবাসা প্রকাশ করেন। তুমি নিজ ইচ্ছেতে বিয়ে করনি, তাই না অনু পাখি? আমি জানি তুমি কখনোই অন্য কাউকে বিয়ে করতে রাজি হবে না। সাদাপের মেসেজ দেখেই খানিকটা অপ্রস্তুত হয়ে পড়লাম। সাদাপের নাম্বার ব্লক ছিল, এখন আবার অন্য নাম্বার দিয়ে মেসেজ দিয়েছে। আমি পাশ ফিরে তাকালাম খুব সাবধানে। ধ্রুব ঘুমিয়ে আছে। তুলতুলকে আজ মণিমা নিয়ে গেছে। মণিবার মনে হচ্ছিল আমি ঠিক নেই, তাই আমাকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার হুকুম দিয়েছে। তবে মণিমাকে কিভাবে বলি আমার ঘুম হবে না? ঘুম এসে ধরা দিবে না আমার চোখের পাতায়। আমার ভাবনার মাঝে আবারও মেসেজ টোন বেজে উঠল। আমি মেসেজ না থেকে তাড়াহুড়ো করে নাম্বার ব্লক করে দিলাম। ফোনটা বালিশের নিচে রেখে চোখ দুটো বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলাম। মিনিট খানেক পর আবারও ফোন বেজে উঠল। অচেনা নাম্বার থেকে কল এসেছে। আমি খানিকটা বিরক্তি নিয়ে ফোন রিসিভ করতে সাদাপ হড়বড়িয়ে বলল, আমার নাম্বার ব্লক দিচ্ছ কেন অনন্যা? ভীষণ রাগ হলো। রাগে চিরবিরিয়ে উঠল আমার সারা শরীর। মস্তিষ্কের নিউরনে বয়ে গেল তীব্র রাগ। আমি সাদাপের প্রশ্নের কোনো জবাব না দিয়েই ফোন কেটে দিলাম। সাথে সাথে আবারও ফোন আসলো। এবার আর রাগ সামলাতে পারলাম না। হাতের ফোনটা ছুঁড়ে ফেললাম মেঝেতে। ফোন ভাঙার ঝংকার তোলা শব্দে ধ্রুব খুব স্বাভাবিক ভঙ্গিতেই উঠে আমার দিকে ফিরে বসলেন। ওনার চোখ মুখ আর উঠে বসার ভঙ্গি দেখে মনে হলো না তিনি এতক্ষণ ঘুমিয়েছিলেন। আমার দিকে শান্ত চোখে তাকিয়ে থেকে অন্তত শীতল কণ্ঠে জিজ্ঞেস করলেন, কেমন আছো সানশাইন? ওনার কণ্ঠে আর ওনার প্রশ্নে অদ্ভুত কিছু ছিল। আমার রাগ জেদ নিমিশেই উবে গেল। ক্লান্ত বোধ করলাম খুব। হাঁপিয়ে উঠেছি প্রতিদিনের এত ঝামেলা আর সবার সামনে অভিনয় করতে করতে। ভীষণ অসহায় হয়ে কান্না শুরু করে দিলাম। ঢুকরে ঢুকরে কেঁদে উঠলাম আমি। খানিকটা সময় পর ধ্রুব আমার পাশে এসে শুয়ে পড়লেন। আমাকে টেনে ওনার বুকের সাথে জড়িয়ে ধরলেন খুব যত্ন সহকারে। আমি আগলে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে শান্ত গলায় বললেন, আমার পার্সোনাল বুকটা আজ থেকে তোমার সাথে শেয়ার করলাম সানশাইন। কান্নার মাঝেও শান্তি অনুভব করলাম আমি। এত কষ্টের মাঝেও শেষ রাতে এসে কারো বুকে ঠাঁই পেলাম। মাথায় কারো ভরসার হাত পেলাম। চোখের জল কারো একজনের বুক ভেজানোর অধিকার পেলাম। শান্ত হলাম আমি। সকল কষ্ট বিষণ্ণতা যেন বিদায় নিল ধ্রুবর কাছে এসে। ঘুম ভেঙেই নিজেকে ধ্রুবর বাহুডোরে দেখে ভীষণ অপ্রস্তুত হয়ে পড়লাম। রাতে করা নিজের বোকামির কথা ভেবে লজ্জা পেলাম খুব। খানিকটা অবাক হলাম ধ্রুবর ব্যবহার আর তার কথাগুলো মনে করে। সবার সামনে আমাকে তুমি সম্বোধন করলো। যখন আমি একা থাকি তখন তিনি আমাকে তুমি সম্বোধন করেনি। কিন্তু আমি কাল রাতে কী অদ্ভুতভাবেই না বললেন। কিন্তু কেন? আর আমি বা কেন ওনার বুকে নিজের ঠাঁই খুঁজে নিতে চাইলাম? কেন ওনার বুকে মাথা রেখে কাঁদতে চাইলাম আমি? প্রশ্নগুলো দিশেহারা হয়ে আমার মস্তিষ্কের পুরো জায়গাটা জুড়ে ঘুরতে লাগলো। তবে কোনো উত্তর এলো না মস্তিষ্ক থেকে। আমি নেড়ে চেড়ে উঠলাম। ধ্রুবর বাঁধন থেকে নিজেকে ছাড়িয়ে নিতে চাইলাম, কিন্তু হলো তার বিপরীত। ধ্রুব আরও শক্ত করে আমাকে জড়িয়ে ধরলেন। কুহুম জড়ানো কণ্ঠে বিরক্তি প্রকাশ করে বললেন, উফ তুলতুলির আম্মু, সাপের মতো এভাবে মোচড়ামুচড়ি করছেন কেন? আমার জানা মতে আমি তো কোনো নাগিন মেয়ে বিয়ে করিনি। ওনার কথায় ক্ষীণ রাগ নিয়ে মাথা তুলে তাকাতে চাইলাম, কিন্তু সম্ভব হলো না। আমি হাল ছেড়ে স্বাভাবিক হয়ে শুয়ে রইলাম। দারুণ অস্বস্তি নিয়ে মিনমিনিয়ে বললাম, আমাকে ছাড়ুন, আমি উঠব। ধ্রুব আমাকে ছাড়লেন না, বরং আমাকে লজ্জায় ফেলার মতো কিছু ভয়ঙ্কর কথাবার্তা শুরু করলেন। কাল রাতে তো আমার পার্সোনাল বুকের ভেতর একদম ডুবে যেতে চাচ্ছিলেন, তখন তো আমি বাধা দেইনি। তাহলে এখন কেন এত লজ্জা পাচ্ছেন? আমি লজ্জা আর অস্বস্তিতে চুপ করে থাকলাম। ধ্রুবর প্রশ্নের জবাব দেওয়ার মতো কোনো কথা খুঁজে পেলাম না, খুঁজতে চাইলাম না। ধ্রুব হয়তো বুঝলেন আমার মনের অনুভূতি। তিনি খুব সাবধানে আমার বাহুডোর থেকে আমাকে মুক্ত করলেন। খাঁচায় বন্দি থাকা পাখির মতো আমি মুক্তি পেতেই ছটপট করে উঠে বসলাম।
ভীষণ অপ্রস্তুত হয়ে নিজেকে ঠিক করতে ব্যস্ত হলাম। আমার এলোমেলো চুলগুলো হাত কোপা করতে ধ্রুব আড়মোড়া ভেঙে উঠে বসলেন। অত্যন্ত সহজ গলায় বললেন, আমার পার্সোনাল বুকটা আপনার সাথে শেয়ার করলাম। আমার এত বছরের যত্ন করে রাখা একান্ত ব্যক্তিগত বুকটাকে আপনার জায়গায় দিলাম। তাই বলে যে আপনি কেঁদে কেটে আমার বুক ভাসাবেন আর সারা রাত বুকে ব্যথা মাথা দিয়ে রেখে ঘুমিয়ে আমার শরীর ঝিম ধরিয়ে ফেলবেন, তা কিন্তু হবে না। বুকে যেমন জায়গা দিয়েছি তেমনি আপনার উচিত সেই বুক সযত্নে আগলে রাখা, খেয়াল রাখা, তার নিয়মিত ভাড়া পরিশোধ করা। ধ্রুবর এমন উদ্ভট কথায় আমি বোকার মতো ফেল করে তাকিয়ে থাকলাম। হতভম্ব হয়ে জিজ্ঞেস করলাম, ভাড়া কিভাবে দেব? আর আপনার অতি পার্সোনাল বুকের খেয়াল আমি কিভাবে রাখবো? এখন এত কিছু জানতে হবে না, সময় হলে আমি নিজেই বলে দেব। আপাতত আপনার নোনা জলে ভেসে যা আমার টি শার্টটি ধুয়ে দিলেই হবে। ধ্রুব ভ্রুক্ষেপহীন গলায় কথাগুলো বলেই নিজের টি শার্ট খুলতে লাগলেন। আমার বিস্ফোরিত চোখে ওনার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে চোখ সরিয়ে নিলাম। আমতা আমতা করে বললাম, আপনি? আমার কথা জড়িয়ে গেল। ওনাকে বলার মতো কথা গুছিয়ে নিতে পারলাম না। ধ্রুব তার নির্লিপ্ত কণ্ঠে বললেন, কি আপনি আপনি করছেন কেন? আমি এতটা শুকনো ঢোক গিলে নিজেকে সামলিয়ে নিয়ে বললাম, আপনি নির্লজ্জ। আপনার লজ্জা করে না একটা মেয়ে মানুষের সামনে এভাবে হুটহাট টি শার্ট খুলে ফেলতে? ধ্রুব অবাক করা কণ্ঠে বললেন, আমি তো এখানে বিবাহিত বউ ছাড়া অন্য কোনো মেয়ে দেখছি না তুলতুলের আম্মু। তাহলে লজ্জার কি হলো এখানে? যাই হোক, এই নিন টি শার্ট, সময় করে ধুয়ে রাখবেন। ধ্রুব তার টি শার্ট দিয়ে আমার সারা মুখ ঢেকে দিয়েই ওয়াশরুমে চলে গেলেন। আমি হতবিহ্বল হয়ে বসে রইলাম। লোকটার ভাবগতিক কিছুই বুঝতে পারছি না। দিন দিন যেন তার লুকিয়ে রাখা নানান ধরনের রূপ এক এক করে প্রকাশ পাচ্ছে। আমি ঘুম থেকে ওনার টি শার্ট সরিয়ে হাতে নিয়ে নিঃশ্বাস ফেললাম। কিরে, তুই কখন এলি? সানি তুলতুলের সঙ্গে খেলতে খেলতে এক পলক আমার দিকে তাকিয়ে বলল, বেশিক্ষণ না, মিনিট 10 হবে। আমি সানির পাশে বসে ভ্রুকুচকে সন্দিহান কণ্ঠে বললাম, সকাল সকাল এই বাসায় কী ব্যাপার? কোনো ব্যাপার না, সকাল সকাল তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে, তাই ভাবলাম তুলতুলের সঙ্গে দেখা করে তোকে নিয়ে এখান থেকে কলেজে যাব। খানিকক্ষণ বাদে ধ্রুব এসে কুশল বিনিময় করলেন সানির সাথে। কথার এক পর্যায়ে সানি বেশ উৎসুক হয়ে বলল, দুলা ভাই, আপনি আজ গাড়ি নিয়ে অফিসে চলে যান। অনু আর আমি আজ রিক্সা করে যাব ভার্সিটিতে। অনেক দিন একসাথে যাওয়া হয় না। একসাথে যাবে? তাহলে আমার গাড়ি দিয়ে যাও। ধুলাবলের মধ্যেই রিক্সা দিয়ে যাওয়ার কি দরকার? ধ্রুবর কথায় সানি হাসতে হাসতে বলল, আমি আর অনু আগে রিক্সা দিয়ে যেতাম, তাই ওর ডাস্ট অ্যালার্জি নিয়ে এত চিন্তা করতে হবে না। ধ্রুব কপাল কুঁচকে কিছুক্ষণ চুপচাপ বসে রইলেন। ছোট করে একটা নিঃশ্বাস ফেলে উদাসীন গলায় বললেন, আমার বউটাকে দেখে রেখো শালি সাহেবা, আমার কিন্তু একটা মাত্রই বউ। ধ্রুবর কথায় সানি শব্দ করে হেসে ফেলল। রান্নাঘর থেকে মণিমাও হাসলেন। আমার তীক্ষ্ণ দৃষ্টি ধ্রুবর দিকে নিক্ষেপ করলাম, তবে এতে তার কোনো হেলদোল হলো না। উনি ওনার মতো স্বাভাবিক। বহুদিন পর সানির সাথে রিক্সায় কলেজে এলাম। পুরনো স্মৃতিগুলো মনে করে খুব হাসলাম। মেয়েটা আমাকে হাসাতে পারে যে কোনো পরিস্থিতিতে। আমার মতো ইন্ট্রোভার্ট মেয়েকে মুহূর্তেই হাসাতে হাসাতে পেট ব্যথায় করিয়ে ফেলে। ভার্সিটির মাঝে দিয়ে হেঁটে যাওয়ার সময় সানির কথা হঠাৎ করে থেমে যায়। আমার হাতে হালকা ধাক্কা দিয়ে বলল, দোস্ত সাদাব ভাই দাঁড়িয়ে আছে। আমি সানির দিকে অনুসরণ করে মাঠের অন্য প্রান্তে তাকাই। সাদাবকে দাঁড়িয়ে থাকতে দেখে এড়িয়ে গেলাম। সানিকে বললাম, বাদ দে, ক্লাসে চল। আমরা ক্লাসে চলে আসলাম। পরপর 3টা ক্লাস শেষ হলো, অথচ সাদাব এখনও আমার ক্লাসের রুমের জানালা বরাবর মাঠের সেখানে দাঁড়িয়ে রইল। এক মুহূর্তের জন্য সেখান থেকে যায়নি। আমার পাশ থেকে সানি চিন্তিত গলায় বলল, অনু সাদাব ভাই তো দেখছি পাগল হয়ে গেছে। আমি চুপ করে রইলাম। সানির কথার প্রতি উত্তরে কিছু বললাম না। সানি আমার কাঁধের উপর হাত রেখে ভারী গলায় বলল, শুনুন, তুই সাদাব ভাইয়ের সঙ্গে ভালো করে কথা বল, রাগ না করে ভালো করে বুঝিয়ে বল ওনাকে, তাহলে হয়তো উনি বুঝবেন। এভাবে আর কতদিন এড়িয়ে যাবি? ওনাকে দেখে মনে হচ্ছে না উনি এত সহজে তোকে নিয়ে হার মানবে? আমি চুপ করে মনে মনে ভাবলাম সানির বলা কথাগুলো। সানিকে চোখের ইশারায় সম্মতি জানিয়ে ব্যাগ নিয়ে ক্লাসে থেকে বেরিয়ে এলাম। সাদাফের কাছে এসে নির্লিপ্ত কণ্ঠে বললাম, তুমি এখনো যাওনি কেন সাদাফ? এখানে তো তোমার কোনো দরকার থাকার কোনো কথা না। এখনও
আমার তোমাকে পাওয়া বাকি অনু পাখি। সাদাপের সহজ সরল জবাবে আমি হতাশ হলাম। ছোট্ট করে তপ্ত শ্বাস ফেলে ক্লান্ত গলায় বললাম, আমাদের কোথাও বসে কথা বলা উচিত। আমার কথা শুনে সাদাফের চোখ দুটো খুশিতে চিকচিক করে উঠল। তার বিষণ্ণ মুখে এক চিলতে হাসি দেখা দিল। আনন্দিত হয়ে বললাম, সত্যি বলছো অনু পাখি? আমার সাথে যাবে তুমি? আমি কোনো জবাব না দিয়ে হাঁটতে শুরু করলাম। ভার্সিটি থেকে মিনিট 5 দূরে একটা রেস্টুরেন্টে এসে বসলাম দুজনে। রেস্টুরেন্টের এক কোণে টেবিল দখল করে চুপচাপ বসে রইলাম। আমার সামনের চেয়ারে সাদা কথা বলার জন্য হাঁসফাঁস করতে লাগলো। এক পর্যায়ে চুপ থাকতে না পেরে উত্তেজিত হয়ে বললাম, আমি তো ভাবতেই পারিনি ধ্রুব তোমার হাজবেন্ড। তুমি সবার সাথে কথা রাখতে বিয়ে করেছো, তাই না অনু পাখি? আমি জানি তুমি এখন আমাকে ভালোবাসো, আগের মতোই ভালোবাসো। তুমি কখনোই আমাকে ছেড়ে নিজের ইচ্ছাতে অন্য কাউকে বিয়ে করতে পারো না। কাল রাতে কত কল করলাম, কিন্তু তুমি ধরলে না কেন? আমাকে ব্লক করলে কেন? ধ্রুবর সাথে ছিল নাকি? সাদাব একের পর এক কথা বলেই যাচ্ছে। কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছে, তবুও থামছে না। অবশেষে আমি মুখ খুললাম। ভীষণ শান্ত গলায় বললাম, আমাদের উপন্যাসের বইয়ের সূচনা হয়েছিল ভালোবাসার রঙিন কালির আঁচড়ে। মাঝের ধূসর পাতায় লেখা ছিল কিছু অভিমান, অপেক্ষা আর হেয়ালিপনার কথা। অপেক্ষা, অভিমান আর কষ্ট আমার ছিল, একান্তই আমার। আর খেয়ালিপনা ছিল তোমার। তোমার অবহেলা আর হেয়ালিপনাতে আমাদের উপন্যাসের শেষের পাতাগুলো ফাঁকাই রয়ে গেল। বিষাদে মনোনো একটা সমাপ্তি টানতে হলো উপন্যাসের। ভালোবাসার রঙিন কালি দিয়ে আবারও সেই সমাপ্ত উপন্যাসের শেষটা লেখা সম্ভব হলো না। প্রকাশিত উপন্যাস আবারও নতুন করে লেখা হয় না সাদাফ। উপন্যাসের সমাপ্তিটা বিষাদময় হলেও সেটাই আমাদের মেনে নিতে হবে আজীবনের জন্য। আমি থামলাম। নির্বিকার ভঙ্গিতে বসে রইলাম সাদাপের দিকে চেয়ে। সাদাপ মাথা চেপে ধরে মিনিট খানেক সময় নিঃশব্দে বসে থাকলো। দৃষ্টি তুলে তাকায় আমার দিকে। গম্ভীর গলায় বলে, তুমি চাইলে ধ্রুবকে ডিভোর্স দিয়ে আমার কাছে চলে আসতে পারো। তুমি তো ধ্রুবকে ভালোবাসো না, আমাকে ভালোবাসো। তাহলে ধ্রুবের সাথে কেন সংসার করবে? ভালোবাসাহীন সম্পর্ক কতদিনই বা নিজের অনিচ্ছায় টিকিয়ে রাখবে অনন্যা? ধ্রুবকে বুঝিয়ে বললে নিশ্চয়ই রাজি হবে তোমাকে ডিভোর্স দিতে। ধ্রুব আমার কথা বুঝবে, আমি জানি। সাদাপ, তোমার কি মনে হচ্ছে না তুমি অনেকগুলো ভুল ধারণা নিয়ে বসে আছো? প্রথমত, আমি তোমাকে ভালোবাসতাম, এখন বাসি না। তুমি আমার না হওয়া উচিত, আমার প্রাক্তন। তোমার কারণে আমি আমার বর্তমান আর ভবিষ্যৎ ছাড়তে পারবো না, কিছুতেই না। আর দ্বিতীয়ত, আমি কখনোই তোমার কাছে ফিরে আসবো না। আর আমি কোনোদিনও তুলতুলের আব্বুকে ডিভোর্সের কথাও বলবো না। কিন্তু তুমি তো ধ্রুবকে ভালোবাসো না অনন্যা, তাহলে কেন? আমার কথা শেষ হতেই সাদাব গাঢ় স্বরে কথাটা বলল। তার এই কথাটা আমাকে ভাবালো। আমি আপন মনে ভাবতে লাগলাম, আমি ধ্রুবকে ভালোবাসি না, তবুও কেন তার সঙ্গে থাকবো? কী কারণে থাকবো? মুহূর্তেই অনেকগুলো কারণ খুঁজে পেলাম। তার মধ্যে সবচেয়ে বড় কারণ হলো পূর্ণতা। আমার মেয়ে পূর্ণতা, ধ্রুব আর আমার মেয়ে। ভালোবাসার থেকেও বেশি কিছু আছে সাদাফ, আর সেটা হলো গুরুত্ব, যা কিনা তোমার আমার ভালোবাসার মাঝে কখনোই ছিল না। আমি ধ্রুবকে শ্রদ্ধা করি, বিশ্বাস করি, সম্মান করি। উনিও আমার থেকে দ্বিগুণ আমাকে শ্রদ্ধা করে, আমার অনুভূতিগুলোকে শ্রদ্ধা করে, আমার কষ্টগুলোকে বোঝে। যখন আমি ভেঙে পড়ি তখন আমার থেকে ভরসার হাত বাড়িয়ে দেয়। আর সব থেকে বড় কথা হলো, আমি আমার পরিবারকে ভালোবাসি, আমাদের মেয়েকে ভালোবাসি। আমি কখনো একজন স্বার্থপর মা হতে চাই না, কারো স্বার্থপর স্ত্রী বা পুত্রবধূ হতে চাইব না, কখনোই না। আমি থামলাম। সাদাব আহত চোখে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে চোখ নামিয়ে নেয়। বাহিরের কোলাহল আর আশেপাশের টেবিলে বসে থাকা মানুষগুলোর নিম্নস্বরে ফিসফিসিয়ে কথার শব্দে কেটে গেল কিছুটা সময়। ডান পাশের টেবিলে বসে থাকে প্রেমিক প্রেমিকার ঠোঁটে মিষ্টি লাজুক হাসি। মনে মনে হাসলাম আমি। আবারও তাকালাম সাদাপের দিকে। কেউ কেউ নতুন প্রেমে মত্ত, আর কেউ কেউ বিচ্ছেদের দাহনে পোড়াচ্ছে মন। আবার মুচকি হাসলাম আমি, নিয়তির খেলায় হাসলাম। সাদাপ মাথা নিচু করে জড়ানো কণ্ঠে বলল, আর কোনো আশা নেই। আমি খানিকটা সময় চুপ থেকে শান্ত ভঙ্গিতে বললাম, তোমার সাথে কাটানো মুহূর্তগুলো খুব সুন্দর ছিল, মধুর ছিল। তুমি দীর্ঘ 3.5 বছর আমার লাইফে ছিলে, এ নিয়ে আমার কোনো রিগ্রেট নেই। তবে আমি চাই না ভবিষ্যতে তোমার প্রতি আমার মনে তিক্ততা কিংবা ঘৃণা চলে আসুক। আমি চাই না তোমার জন্য আমার চরিত্রে দাগ লাগুক। বিয়ের পরও প্রাক্তনের সাথে সম্পর্ক রেখেছি বলে মানুষ আমার দিকে আঙুল তুলুক। তুমি যদি সত্যি আমার ভালো চাও
তাহলে আর কখনো আমার সামনে ভালোবাসার দাবি নিয়ে এসো না। কলেজে এসে এভাবে প্রতিদিন দাঁড়িয়ে থেকো না সাদাব। আমি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম। শান্ত চোখে চাইলাম সাদাপের দিকে। সে আগের মতোই মাথা নত করে বসে আছে। আমি দীর্ঘশ্বাস ফেলে ব্যাগ নিতে নিতে বললাম, জানো সাদাব, ভালোবাসার মানুষের কাছ থেকে পাওয়া অবহেলার মুহূর্তগুলো বিষের মতো বিষাক্ত হয়। তাই পরের বার কাউকে ভালোবাসলে তাকে অবহেলা করো না। তার কষ্টের সময় কিছু করতে না পারলেও অন্তত তার মাথায় একটু ভরসার হাত রেখো। আসছি, ভালো থেকো। আমি বেরিয়ে এলাম। সাদাবকে পেছনে ফেলে এগিয়ে যেতে লাগলাম সামনে। পেছনে ফেলে গেলাম বিষাদময় অতীত। ভার্সিটির সামনে এসে ধ্রুবকে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখলাম। মুখোমুখি হলাম আমার বর্তমানের ভবিষ্যতের সাথে। আমার কপালে সূক্ষ্ম ভাঁজটা চলে গেল। ঠোঁটের কোণে ফুটল তৃপ্তিময় হাসির রেখা। আমাকে দেখে ধ্রুব সহজ ভঙ্গিতে হেসে বললেন, গাড়িতে উঠে বসুন। ধ্রুব জিজ্ঞেস করলো না আমি কোথায় গিয়েছিলাম, জানতে চাইলো না কোনো কিছুই। আমি চাচ্ছি উনি আমাকে কিছু জিজ্ঞেস করুন, তাই আর আমি গাড়িতে উঠে বসলাম না, দাঁড়িয়ে থাকলাম আগের মতো। ধ্রুব ভ্রুজোড়া ঈষৎ কুঁচকে আমার দিকে তাকায়। আমি ক্ষীণ স্বরে বললাম, আপনাকে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা বলার ছিল, আমার অতীত নিয়ে আর আমার প্রাক্তন নিয়ে। ধ্রুব কিছু বলার আগেই ধ্রুবর পিছনের রাস্তা দিয়ে রাফিন ভাই দ্রুত পায়ে এগিয়ে এলেন আমার দিকে। কণ্ঠে অস্থির ভাব নিয়ে হড়বড়িয়ে জিজ্ঞেস করলেন, কেমন আছেন ভাবি? সাদাবকে দেখেছেন? কতক্ষণ ধরে ওকে খুঁজে যাচ্ছি। আমি থমকে গেলাম, অপলক হয়ে তাকালাম ধ্রুবর দিকে। অপ্রস্তুত হয়ে তাকালাম ধ্রুবর দিকে। সে আগের মতোই স্বাভাবিক, বাঁকা হয়ে রাফিন ভাইয়ের দিকে তাকিয়ে আছে। আমি ইতস্তত করে বললাম, সামনের রেস্টুরেন্টে। রাফিন ভাই হতদন্ত হয়ে চলে যেতে নিলেই ধ্রুব তাকে ডাকলেন, এই যে শুনুন, ভাবির সাথে কথা বলে চলে যাবেন, ভাইয়ের সাথে পরিচিত হবেন না? সাদাব থতমত খেয়ে যায়। একবার আমার দিকে আরেকবার ধ্রুবর দিকে চেয়ে মিনমিনিয়ে বলল, ওহ, আপনি ধ্রুব? সাদাব বলেছিল আপনার কথা। আচ্ছা, অন্যদিন পরিচিত হব, আজ একটু তাড়া আছে। রাফিন ভাই চলে গেলেন ব্যস্ত পায়ে। আমি দাঁড়িয়ে রইলাম হতভম্ব হয়ে। ধ্রুব গাড়ির দরজা খুলে দিয়ে অত্যন্ত স্বাভাবিক গলায় বললে, এখনও না দাঁড়িয়ে থেকে চলুন, অন্য কোথাও যেয়ে কথা বলি। আমি চুপচাপ ধ্রুবর কথা মতো গাড়িতে উঠে বসলাম। ধ্রুব এবারও কিছু জিজ্ঞেস করলেন না। কেন রাফিন ভাই আমাকে ভাবি ডাকলেন, কেন সাদাবের খবর আমি জানি, কিছুই জিজ্ঞেস করলেন না। বেশ খানিকটা পথ নিস্তব্ধতায় পার হলো। ধ্রুব ড্রাইভিং করছে স্বাভাবিক ভঙ্গিতে। আমি কিছুক্ষণ হাঁসফাঁস করতে করতে বললাম, আপনি সব জানতেন তাই না? ধ্রুব কোনো জবাব দিলেন না, আমার দিকে ফিরেও তাকালেন না, যেন তিনি একাই এক গাড়িতে বসে আছেন। আমি নামক কোনো ব্যক্তি তার পাশে নেই। তিনি আপন মনেই গাড়ি ড্রাইভ করছেন। হঠাৎ একটা ব্রিজের পাশে এসে গাড়ি থামালেন। আমার দিকে ঘুরে সহজ গলায় বললেন, হ্যাঁ জানি তো, আগে থেকেই জানি। আমি বিস্মিত হয়ে বললাম, সব জেনে অত কিছু বলেননি কেন? কিছু বলেনি কারণ আমার বিশ্বাস ছিল আপনি নিজেই সব কিছু ঠিক করে নেবেন। মনে হচ্ছে সব ঠিক হয়ে গেছে। কি ঠিক হয়নি? ধ্রুব তার ভ্রুজোড়া না চেয়ে কিছুটা ঝুঁকে এলেন আমার দিকে। আমি সরু চোখে ওনাকে দেখলাম। বরাবরের মতোই তার ঠোঁট সহজ সরল হাসি। এই হাসির পেছনে যে মানুষটা আরও কত কিছু লুকিয়ে রেখেছেন একমাত্র আল্লাহ তাআলা আর তিনি নিজেই জানেন। আমি হতাশ নিঃশ্বাস ফেলে প্রশ্ন করলাম, সাদাপের সাথে আমার সম্পর্ক ছিল, এটা কবে থেকে জানেন? বিয়ের আগে থেকেই জেনেছি, তবে পুরোপুরি নিশ্চিত হয়েছিলাম যেদিন সাদাত আপনার হাত ধরেছিল ভার্সিটির মাঠে সেদিন। তোমাদের দেখে আমি চলে এসেছিলাম, তোমাদের মাঝে কথা বলতে চাইনি, কারো ব্যক্তিগত আলাপে না যাওয়াটাই বেটার মনে করেছি। আর আপনি নিজেই সামলে নিতেন, তাই চলে এলাম। ধ্রুবর কথা প্রচণ্ড অবাক হলাম। বিস্ময়ে চোখের ওনার দিকে চেয়ে গলার স্বর নামিয়ে জিজ্ঞেস করলাম, বিয়ের আগে জেনেছেন মানে? কাছ থেকে জেনেছেন? কার কাছ থেকে জেনেছেন? সাদাপের কথা তো তেমন কেউ জানতো না। ধ্রুব সহজা হয়ে বসলেন, রহস্যময় হাসি দিয়ে বললেন, বলেছে খুব কাছের একজন, আপনার প্রিয় একজন মানুষ। আমি মনে মনে ভাবতে লাগলাম, কে হতে পারে সেই মানুষ যে কিনা আমাদের সম্পর্ক জানে? সানি? না, ও তো ধ্রুবকে চিনতই না। তাহলে কে? ভাইয়া? ভাইয়া? তবে ভাইয়ার সাথেও কি ধ্রুবর তেমন একটা পরিচয় ছিল না? তাহলে আর কে হতে পারে? আমি কোনো জবাব না পেয়ে বললাম, বলুন না, কে আপনাকে বলেছে এসব? আম্মু বলেছে। মানে আপনার মণিমা? ধ্রুবর জবাবটা যেন মেঘহীন আকাশে শুকনো বজ্রপাতের মতো শোনালো। আকাশ থেকে পড়ার মতো বিস্মিত হলাম আমি।
হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম ধ্রুবর মুখের দিকে। আবার চমকে যাওয়াতে মৃদু হাসলেন তিনি, তবে কিছু বললেন না, খুব স্বাভাবিকভাবেই বসে থাকলেন। আমার মস্তিষ্ক তার সকল কার্যক্রম বন্ধ করে দিয়ে অচল হলো। মণিমা কিভাবে জানেন? আর এতদিন কি ভেবেছেন আমাকে নিয়ে? এসব নিয়ে কোনো চিন্তাই করতে পারলাম না। অনুশোচনা আর লজ্জাবোধে গলার স্বর আটকে গেল কণ্ঠনালীতে। অপরাধ বোধে চোখের দৃষ্টি হলো নত। ধ্রুব আমার গালে হাত দিয়ে গুঁতো দিতেই আমার হুঁশ ফিরল। আমি ভ্রু কুঁচকে ওনার দিকে তাকালাম। সঙ্গে সঙ্গে উনি বাঁকা দাঁত বের করে মন কাড়া একটা হাসি দিলেন। তিনি সবসময় এভাবে বাঁকা দাঁত বের করে হাসেন না, বেশিরভাগই মৃদু হাসেন, তাই এই বাঁকা দাঁত বেশি একটা দেখাও যায় না। আমি নিজেকে সামলিয়ে নিয়ে প্রশ্ন করলাম, মণিমা কিভাবে জানেন? আপনার এত রহস্য ভালো লাগছে না আমার। দয়া করে সব কিছু খুলে বলুন তো। ধ্রুব আমার কথায় অন্য মানে বের করলেন। দুষ্টু হাসি দিয়ে রসিকতা করে বললেন, ছি, এসব কি বলছেন? আমাকে সব খুলে বলতে বলছেন? ছি ছি, লজ্জা করেন আপনার? ধ্রুবর কথার ব্যাপার তো বুঝতে আমার সেকেন্ড কয়েক সময় লাগলো। ওনার কথা বুঝতে মনে মনে একটা কথা বললাম, অসভ্য লোক। আমি চোখ রাঙিয়ে তাকালাম মানুষটার দিকে। তিক্ত গলায় বললাম, রসিকতা করছেন আমার সঙ্গে? আমি কি আপনার বেয়ান নাকি যে আপনার রসিকতা করব? ধ্রুবর পাল্টা জবাবে জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করলাম। উনি এবার শব্দ করেই হাসলেন। পুরো গাড়ি রঞ্জিত হলো তার হাসিতে। আমি বিরক্তি নিয়ে ওনার হাসি মুখে স্থির চেয়ে থাকলাম। দীর্ঘ শ্বাস ফেললাম। হতাশ হয়ে ক্লান্ত গলায় বললাম, মজা না করে যা জিজ্ঞেস করেছি তার উত্তর দিন প্লিজ। ধ্রুব হাসি থামিয়ে স্বাভাবিক হয়ে বসলেন। খানিকক্ষণ চুপ থেকে আমার দিকে শীতল চাহনি দিয়ে বললেন, সেদিন পার্কে আম্মু হয়তো আপনাদের কথা শুনেছিল। বাসায় এসে আমার আর সাদাপের ট্যুরের ছবি দেখিয়ে বলল, সাদা আপনাকে কষ্ট দিয়েছে, আপনাকে একা রেখে চলে গেছে। আরও নানান কথা বলে সাদাপের প্রতি ভীষণ রাগ প্রকাশ করেছে। আমি আম্মুর কথা বিশ্বাস করিনি। তবু একবার সাদাপের সাথে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু ওর নাম্বার বন্ধ থাকায় আর কথা হয়নি। পরে এসব নিয়ে আর মাথা ঘামায়নি। তবে দিন দিন আপনার প্রতি তুলতুলের পাগলামি দেখে আম্মু একদিন হঠাৎ করে আমাদের বিয়ের কথা বললেন। আমি সেটাও গুরুত্ব দেইনি। ভেবেছিলাম আপনি যেহেতু অন্য কাউকে ভালোবাসেন তাই হয়তো বিয়েতে রাজি হবেন না। কিন্তু আমার ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণ করে আপনি বিয়েতে রাজি হলেন। আর সেদিনই আম্মু আমাকে বলে দিয়েছিল আমি যেন আপনার থেকে দূরে দূরে থাকি, স্বামীর অধিকার না খাটাই। আপনাকে যেন অতীত থেকে বেরিয়ে আসার সময় দেওয়া হয়, আপনাকে আপনার মতো করে থাকতে দেওয়া হয়। আরও অনেক অনেক হুকুম দিয়েছিল। আর সেজন্যই ওই দিন রেস্টুরেন্টে ওসব শর্ত দিয়েছিলাম যেন আপনি নিজেকে আমার থেকে দূরে রাখেন। ধ্রুব কথাগুলো শুনে আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। স্তম্ভিত হয়ে বসে রইলাম স্থির হয়ে। মণিমা সব জানেন বলে কি আমাকে সব কিছুতে এত ছাড় দিয়েছেন? আমাকে চুপচাপ বসতে থাকতে দেখে কথার ঝুলি খুলে বসেছে। সব সময় আমাকে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতে বলেছে। আমাকে মনমরা থাকতে দেখে তুলতুলকে আমার কোলে এনে দিয়েছে। আমার নিজের প্রতি অবহেলায় কড়া গলায় শাসন করেছেন। সংসার নামক কোনো দায়িত্বের জাতা কলে আমাকে পিষে যেতে দেয়নি, নিজেকে গুছিয়ে নিতে সময় দিয়েছে। একটা মানুষের কি আদৌ এতটা ভালো হওয়া উচিত? এই স্বার্থপরের দুনিয়ায় কি আদৌ এতটা ভালো মনের মানুষ হওয়া বানায়? আমি কোনো উত্তরই খুঁজে পেলাম না। আচমকায় হাতের টান অনুভব করলাম। আমি পাশ ফিরে তাকাতে দেখলাম ধ্রুব বাহিরে দাঁড়িয়ে আছে। বাহিরে আসুন, একটু হাঁটাহাঁটি করুন। আমার প্রতি উত্তরে অপেক্ষা না করেই ধ্রুব আমার হাত ধরে আমাকে গাড়ি থেকে নামিয়ে নিলেন। ফাঁকা ফ্লাইওভার ব্রিজ, নিচে ছোটোখাটো একটা নদী। নতুন ব্রিজ, তাই হয়তো গাড়ি চলাচল খুবই কম। মিনিট খানেক পর পর একটা দুটো করে গাড়ি সাই শব্দে চলে যাচ্ছে। আমরা বেশ খানিকটা সময় ব্রিজের পার ধরে হাঁটলাম। পুরোটা সময় ছিলাম নিশ্চুপ। কথা বলার মতো কোনো কিছুই খুঁজে পেলাম না আমি। আমার নিশ্চুপতা দেখে ধ্রুব হাঁটতে হাঁটতে শান্ত গলায় বললেন, যেদিন আপনি তুলতুলের জন্য নিজের ভালোবাসাকে বিসর্জন দিয়ে আমাকে বিয়ে করেছেন, সেদিনে আমি বুঝে গিয়েছিলাম আপনি কখনো তুলতুলকে ছেড়ে যাবেন না। সাদা ফিরে এলেও না। আপনার প্রতি আমার আর আম্মুর যথেষ্ট বিশ্বাস ছিল, তাই আপনাকে কখনো আপনার অতীত নিয়ে কিছু বলিনি। আর আপনার মনের ওপর জোর খাটায়নি, তাই এসব নিয়ে বেশি ভাববেন না। আমি নিষ্পলক চোখে তাকিয়ে ধ্রুবর কথাগুলো মন দিয়ে শুনলাম। গলার স্বর নামিয়ে মিহি কণ্ঠে বললাম, আমি কি এসব কিছুর জন্য যোগ্য? ধ্রুব তার হাঁটা থামিয়ে দিয়ে
এদিকে এগিয়ে এলেন। খানিকটা ঝুঁকে মুখোমুখি হয়ে আমার মাথায় আলতোভাবে হাত বুলিয়ে দিয়ে বললেন, অবশ্যই যোগ্য, আর যোগ্য বলেই তো বিশ্বাসের মর্যাদা রেখেছো সানসিন। কোনো ঝামেলা না করে সব কিছু কত সুন্দর করে সামলিয়ে নিয়েছো। তুমি চাইলেই আমাদের অগোচরে সাদাফের সাথে রিলেশন রাখতে পারলে, আমাদের ছেড়ে ওর কাছে চলে যেতে পারতে, কিন্তু তুমি তা করনি। তুমি তাই তো করেছো যা তোমার কাছে সঠিক মনে হয়েছে। কেউ আমার উপর এতটা বিশ্বাস করে ভেবেই আমার চোখ ঝাপসা হয়ে এলো। এমনই বোধহয় গড়িয়ে পড়বে চোখের জল। কান্না করতে ইচ্ছে হলো খুব। মুখ গুজে কান্না করার জন্য ধ্রুবকেও পেলাম সামনে। কোনো দ্বিধাবোধ না করে ধ্রুবকে জড়িয়ে ধরে তার বুকে মুখ গুজে কান্না করে দিলাম। নিজ শব্দে চোখের জল বিসর্জন দিতে লাগলাম। ধ্রুব বোধহয় সবসময়ের মতো মৃদু হাসতেন। আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন ধীরে ধীরে। আমার নিঃশ্বাস গাঢ় হতে লাগলো। কান্না জড়িত গলায় থেমে থেমে বললাম, আমাকে এতটা বিশ্বাস করার জন্য ধন্যবাদ। আপনি অনেক ভালো। ধ্রুব হাসতে হাসতে বললেন, ভালো না হলেই কি বারবার আমার পার্সোনাল বুকটাতে সাগর বানাতে দেই নাকি? দরজার বাহিরে দাঁড়িয়ে আছে, অথচ কলিং বেল বাজাতে সাহস পাচ্ছি না। চেনা মানুষকে আজ আবারও নতুন করে চিনলাম, তাই কিছুটা ইতস্তবোধ করছি। আকাশ পাতাল চিন্তা ভাবনা করে অবশেষে কলিং বেল বাজালাম। কয়েক সেকেন্ড পেরোতে মণিমা দরজা খুললেন। আমাকে দেখে বিরক্তি নিয়ে বললেন, দেরি করলে কেন আজ? খাবার খেয়েছিস নাকি? না খেয়ে বাদরটার সাথে ঘুরলি? যে বেখেয়ালি একটা ছেলে জন্ম দিয়েছি, মনে হয় না তোর আর তার নিজের খাবার দাবারের প্রতি কোনো খেয়াল আছে। পুরো বাপের ফটোকপি হয়েছে। আমি মণিমার সকল কথা অগ্রাহ্য করে শক্ত করে জড়িয়ে ধরলাম ওনাকে। মণিমা আমার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে শান্ত গলায় জিজ্ঞেস করলেন, কি অসুস্থ লাগছে নাকি মন খারাপ, কোনটা? আমি জবাব দিলাম না। চুপ করে কিছুক্ষণ মণিমাকে জড়িয়ে ধরে থাকলাম। মিনিট খানিক পর ওনাকে ছেড়ে সোজা হয়ে হাসি দিয়ে বললাম, কিছু না, তুমি খুব ভালো মণিমা। মণিমা তীক্ষ্ণ চোখে আমার দিকে তাকিয়ে বললেন, তুমিও দেখি ওই বাপ ছেলের মতোই হচ্ছিস। পাম দেওয়া শিখে যাচ্ছিস। আমাকে এসব পাম দিয়ে কোনো লাভ নেই। যা হাত মুখ ধুয়ে আয়, আমি খাবার দিচ্ছি। মণিমা চলে গেলেন রান্নাঘরে। বিরক্তি নিয়ে এটা ওটা বলেই যাচ্ছেন একের পর এক। আমি সেদিকে তাকিয়ে থেকে মুচকি হাসলাম। এরা মা ছেলে দুজন এতটা স্বাভাবিক থাকে কিভাবে? সব সময় সব কিছু জেনে এমন একটা ভাব যেন তারা কিছুই জানে না। এসব কি আমাকে অস্বস্তিতে না ফেলার জন্যই? আমি হাসি মুখে চলে গেলাম রুমে। আবারও যেন নতুন করে সব কিছু শুরু হলো। পুরো বাড়িটাই যেন নতুন নতুন মনে হতে লাগলো। মনের ভেতর আলাদা এক প্রশান্তি অনুভব করলাম। এই বাড়ির মানুষগুলো থাকলে আমি কখনোই ভেঙে পড়ব না। একজন আমার ঢাল হয়ে আগলে রেখেছে আমাকে। প্রশ্রয় নয়, অগোচরেই আমাকে আগলে রেখেছে প্রতিটা সময়।